আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে। যে ভিডিওটা হতে পারে সৌদি আরবে আমার শেষ ভিডিও। আজকে আমরা যাচ্ছি সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। জানি না আবার কখনো সৌদি আরব আসতে পারবো কিনা, আল্লাহ রিজিকে রেখেছে কিনা, কিন্তু আজকে যাচ্ছি সৌদি থেকে বাংলাদেশ। ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে তো, রিজিকে রাখে, ইনশাল্লাহ আবার আসবো। আর যদি আল্লাহ হায়াতে না রাখে, রিজিকে না রাখে, তাহলে তো আর আসা পসিবল না। তো আপনাদের সাথে অনেকগুলো ভিডিও সৌদি আরব থেকে দেখাইছি। মক্কা মদিনা, তারপর তায়েফে যেই জায়গাতে ছিলাম সাফা, তারপর আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম আমার এক বন্ধু এবং ভাই রকিব। এই যে এই হচ্ছে রকিব ভাই। এখন ওনার সম্পর্কে একটু বলি। এই মানুষটা যদি সৌদি আরব মানে আমার সাথে পরিচয় না হইতো, হয়তো আল্লাহ রিজিক কোথাও না কোথাও অবশ্যই লেখা রাখছে, কিন্তু এই মানুষটার মাধ্যমে আমি এই মানুষটার এখানে, তাদের এখানে 3 মাস ছিলাম। তো দয়া করি আল্লাহ যেন তাদের রিজিক, হায়াত, সব কিছু যেন আল্লাহ বৃদ্ধি করে। আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে। রকিব ভাই, তারপর হচ্ছে ওনার সাথে ছিল মিজান ভাই, তারপর হচ্ছে পিয়াস ভাই। মানে সবাই খুব আন্তরিক মানুষ, সবাই খুব ভালো মানুষ। মানে চলে যেতে যেমন, তো মানে খুব খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। আল্লাহ রিজিকে যা রাখছে তা তো অবশ্যই হবে। আজকে আমি যাচ্ছি আচ্ছা, ফ্লাইট দুবাই থেকে করে, বাংলাদেশ থেকে, সরি সৌদি থেকে বাংলাদেশ। তো ফ্লাইট দুবাইয়ের টিকিট আমি কিনেছিলাম খুব সম্ভবত 500 550 এরকম, আমার সঠিক অ্যামাউন্টটা মনে পড়তেছে না। যদিও আমি সব কিছু করছি অনলাইনে, আমি টিকিট অনলাইনে কাটছি, ইভেন আমি চেক ইনও করে ফেলছি অনলাইনে। এখন পর্যন্ত যদি আমি এয়ারপোর্টে যাই নাই, বোর্ডিং পাসও আমার কাছে আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর সিট পাইছি কোনটা সেটা আপনাদেরকে জাস্ট এখানে দেখাবো না, একদম ডাইরেক্ট বিমানে গিয়ে সেখানে ইনশাল্লাহ দেখাবো। আর সৌদি আরবে এগে যাওয়ার ক্ষেত্রে তেমন কিছু প্রয়োজন হয় না, জাস্ট আপনি টিকিট কাটবেন, ছুটির পেপার লাগাবেন, বাস আপনি চলে যেতে পারবেন। সৌদি আরবের সিস্টেম হচ্ছে কি এরকম, এই যে ছুটির পেপার ওইগুলো চেক করে না। বাট বাংলাদেশ থেকে যখন আসার সময় ওই ছুটির পেপার চেক করে, তারপর ওইগুলো একটু ঝামেলা আমার কাছে মনে হয় আর কি। কারণ এয়ারপোর্ট থেকে ঢোকার পর ওই ছুটির পেপারটাকে প্রবাসী কল্যাণের যে অফিস আছে ওইখান থেকে সত্যায়িত করে দিতে হয়, তারপরে না জমা দিতে দিলে বোর্ডিং পাস দেয়। এখন আমার কাছে, আমি যে আজকে যাবো, আমার কাছে সব কিছু রেডি, জাস্ট আমি যাব ওইখানে আমার যে ব্যাগ আছে ওই ব্যাগ দিব, এবং তারপর হচ্ছে জাস্ট ইমিগ্রেশন ক্রস করবো, বাস। আর কোনো ঝামেলা নেই, কারণ আমার কাছে বোর্ডিং পাস আছে, সিট নাম্বারও আমি নিয়ে ফেলছি। আর সবচেয়ে সমস্যা হয় সিট নাম্বার আশায় থাকি যে হ্যাঁ, সবাই চায় যে জানলার পাশে, এই যে জানলার পাশে সিটটা, কারণ সুন্দর দৃশ্য দেখার জন্য। বাট ওইটা সবার কপালে তো আর থাকে না। তো ওই আমি কোন সিট পাইছি, জানলার পাশের সিট পাইছি নাকি অন্য সিট পাইছি, সেটা আমি আপনাদেরকে একদম বিমানে গিয়া সিটে দেখাবো, এখান থেকে দেখাবো না। তো চলেন আমরা সামনের দিকে আগাইতে থাকি, ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর এই যে রকিব ভাইয়ের সাথে যে কাটানো সময়গুলা, ওইগুলা জানি না উনি কীভাবে নিবে, বাট আমি ওই জিনিসগুলা খুব মিস করব। আমার সাথে আনন্দ, ঠাট্টা, মস্করা, মানে ওই জিনিসগুলা খুব মিস করবো। এখন যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু আল্লাহ রিজিক ওইটা লেখা রাখছি, যাইতে হবে। তো এই যে আমরা এখন নাস্তা নিছি, যাবো নাস্তা করবো, নাস্তা করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। আমার ফ্লাইট হচ্ছে দুপুর 2টা 35 মিনিটে। এখন বাজে সকাল 10টা 40 মিনিট, 40 না 35 বাজে আর কি। তো আমরা এখন এই নাস্তা করবো, নাস্তা করে ইনশাআল্লাহ রওনা দেব। আর যাত্রাপথে কি হয়, বিস্তারিত ঘটনা
বিস্তারিত তথ্য ইনশাআল্লাহ সকল কিছু আপনাদেরকে আমি দিব, সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন, তারপর বোর্ডিং পাস সব কিছু, তারপরে যে সিকিউরিটি চেক সব কিছু চেক করে আলহামদুলিল্লাহ আশা করলাম। এই যে একদম রানের সাথে বসে রয়েছি। এখানে একটা সমস্যা হয়েছে কি, এর আগের বার যখন আসছিলাম তখন হাত ব্যাগ যেটা সেটা চেক করে নাই। তো আমি ওই হিসাব করে এটাতে মাল একটু বেশি পরেছিলাম আর কি, জাস্ট কাপড় চোপড় অনেক কিছু না। তো বললো যে এবার এবার এসে দেখি যে হ্যাঁ একদম মেশিন বসে রাখছে, ওইখানে ওজন মাপ দিতে হয়, মাপ দিয়ে তারপর ক্রস করতে হয়, তারপর হচ্ছে ইমিগ্রেশন। তো দুঃখিত, আমার একটু কাশ। তো এখানে তারপর আসলাম, 7 কেজি কমপ্লিট করলাম, আর বাকি যে মালামালগুলো ছিল সেগুলো আবার ফেরত পাঠাই দিলাম। এখন আমি এই যে দেখেন, এই যে ঠিক এই পাশে হচ্ছে গ্রামে ওই যে বিমান একটা দেখা যাইতেছে, যেখানে একটা বিমান, ঠিক এই বরাবর একটা বিমান, আর ওই যে সামনে সৌদি এয়ারলাইন্স। আমাদের বিমান ফ্লাই দুবাই এখন আসে নাই, যদি আসতে দেখতে পাইতাম। তো আমি এখন যে এরিয়া যেখানে অপেক্ষা করতেছি। আর আমার যেহেতু টিকিট অনলাইনে কাটা ছিল, তারপর আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, আমি কিন্তু টিকিট কাটছিলাম কিস্তিতে, মানে সৌদি আরবে যে তাব্বি তামারা যেগুলোতে কিস্তিতে পেমেন্ট করা যায় ওইগুলোতে আমি টিকিট কাটছিলাম। তো টিকিট কাটার পর 4 পেমেন্টে দিতে হয়, আমি 1 পেমেন্ট দিছি, বাকি 3 পেমেন্ট এখনও বাকি আছে। তো এখানে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের কাছে কার্ড সব কিছু আছে, সে ওইটাতে টাকা ঢুকাই দেবে। যখন কিস্তির সময় আসবে তখন জাস্ট ওখান থেকে আমি, অথবা এটা অটোমেটিক ওনারা অনলাইনে কাইটে নেবে। এখানে শুধু বাংলাদেশি না, আছে মাসরি, আছে মানে মিশর, তারপর পাকিস্তান, ইন্ডিয়ান সব দেশের আছে। কারণ এখান থেকে এই ফ্লাইট যাবে দুবাই থেকে, তারপর সেখান থেকে যে দেশের ঢাকা, তারপর আছে মানে এক এক দেশের এক এক ফ্লাইট ওইখান থেকে ভাগ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই বোর্ডিং পাসগুলো আমার। এই যে আরেকটা বিষয়, আমি কিন্তু এই যে টিকিট যেটা আমি অনলাইনে কাটছিলাম সেটা আমি মানে একটা ফটোকপি বাইর করে আনছিলাম, যদিও আমি জানতাম যে এটা প্রয়োজন নাই, তারপরও সেফটির জন্য বাইর করে আনছিলাম। কিন্তু আনার পরে দেখলাম যে না, আনাটা আমার ব্যর্থতা। 3 রিয়াল দিয়ে খরচ করে এক পিস ফটোকপি করে আনছি, মানে বাংলা টাকা মোটামুটি প্রায় 100 টাকার মতো একটা ফটোকপি। তো এটা না আনলে চলতো, আমি জানতাম, তারপর আমি আনছি সতর্কতা হিসাবে। সতর্ক থাকা ভালো, যদি এখানে আসার পর প্রয়োজন হয় তাহলে এখানে আমি পাবো না, আর যদি পাই ওইখানে 3 রিয়াল দেখে আনছি, এখানে হয়তো লাগবে 10 রিয়াল। তো যাই হোক, 3 রিয়াল বড় কথা না। তো আমি এই বিষয়টা আপনাদেরকে কেন বললাম, যেন আপনারা এই বিষয়টা জানতে পারেন। আমার টিকিট, বোর্ডিং পাস সব কিছু এভরিথিং ছিল। আমি যদিও বোর্ডিং পাসগুলো চেক করে নেই, এক মিনিট চেক করে নেই। এই হচ্ছে আমার পাসপোর্ট, এই হচ্ছে লাগেজ, এই হচ্ছে ভিতরে বোর্ডিং পাস। এই যে দেখেন সিট 8F একটা, আর একটা হচ্ছে 2F। তো জোন নাম্বার হচ্ছে 2, মানে দুই পাশে ফ্লাইট দুবাইতে কিন্তু দুই পাশে সিট থাকে, 3টা করে 6টা। তো আমরা যে বিমানে যাচ্ছি সেই বিমান সম্পর্কে একটু আপনাদেরকে বলি। সেই বিমানটা হচ্ছে বোয়িং 787, খুব সম্ভবত। এক মিনিট, আমার যদি আমি আগে থেকেই দেখে আসছিলাম। আচ্ছা, আমি 1 মিনিট আপনাদেরকে বাইকেরা বলতেছি যে বোয়িং কত, 787 খুব সম্ভবত ম্যাক্স এইচ, যেটা তাইফ থেকে যায়, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে, দুবাই থেকে যায়, সেটা শুধুমাত্র 787 ম্যাক্স 8 নাই শেষে। আর ওই যে দেখেন সৌদি এয়ারলাইন্সের যে বিমানটা তখন ছিল ওইটা চলে যাইতেছে।
ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আমরা যাবো, আমাদের বিমান আসবে। এখন বাজে হচ্ছে সময় 12:30, হ্যাঁ 12:30। আমাদের ফ্লাইট হচ্ছে 2:35-এ। তো আমি এখনও দেখতে পেতেছি না আমাদের বিমান আসলে। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর সিট পাইছি আপনাদেরকেও তো বললাম, এফ এফ সিট মানে কোনটা সেটা বিমানে যাওয়ার পর দেখাবো। যদি আপনারা হয়তো যারা বিমান সম্পর্কে অভিজ্ঞ তারা জানেন, কিন্তু যারা আমার মতো আনারই নতুন তারা হয়তো জানেন না, তাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আমি অনলাইনে চেক ইন করছি, সব কিছু আমি করে ফেলছি। এখানে আসছি, জাস্ট পাসপোর্ট দিছি, আর কিছু চাই নাই। পাসপোর্ট দিছি, ওরা চেক করছে, দেন বলছে যে আমার কাছে ইয়ে আছে, অনলাইনে বুকিং আছে। তো আমি সে চায় নাই, তারপর আমি দেখেছি। তো তারপর আমাকে জাস্ট বোর্ডিং পাস দিতে বললো যে ইমিগ্রেশনে দিকে যাও। তো আমি ইমিগ্রেশন দিকে যখন আসছিলাম তখন মাঝখানে এই যে ছোটো হাত ব্যাগটা ওজন দিতে হয়েছে। ওজন দেওয়ার পর সেটা ওজন একটু বেশি ছিল, সেটা কমাইছি। কমানোর পর ইমিগ্রেশনে আমাকে আটকে ফেলছে, আমার ব্যাগ আটকে ফেলছে, সব কিছু নিয়ে গেছে। যে ওই ইমিগ্রেশন না, সরি, ইমিগ্রেশন ক্রস পরে যখন সিকিউরিটি চেক, তখন তো সিকিউরিটি চেকে আমার ব্যাগ আটকে ফেলছে, আমার ব্যাগ দিচ্ছে না। তো আমি একপাশে দাঁড়িয়েছি, কিছু বলতে পারতেছি না। তো তারপর যখন আরেকজন আসলো, আসার পর তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলো যে ব্যাগের ভিতরে কি কয়েন আছে নাকি। তো আমি বললাম জি হ্যাঁ আছে। তো এরপর বললো বাইর কর। তো আমি যখন কয়েনটা বাইর করে দেখাইলাম, তারপর বললো যাও এটার জন্য। যিনি স্ক্রিনে চেক করছে ওনার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে, সে কারণে উনি ওটা আটকে রাখছিল আর কি। তো এরপর ওই অফিসার আসছে, উনি চেক আমাকে বলছে খোলার জন্য, আমি খুলছি, দেখাইছি, আর কিছু বলে নাই, বলছে যাও। তো সে কিন্তু আবার ইন্টেলিজেন্ট, সে জাস্ট ওই যখন চেক করছে, চেক করার পর তার স্ক্রিনে যখন আসছে সে তখনই বুঝে ফেলছে যে এটা কয়েন। তো আমাকে জিজ্ঞাসা করছে যে এটার ভিতরে কয়েন আছে, বলছে হ্যাঁ। তো তারপর শেষ, আমি ইমিগ্রেশন ক্রস করে আসা পড়লাম। বাস এই ছিল এখানকার মতো গল্প আর কি। তো বিমান আসুক, আমরা বিমানে উঠবো ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে বিস্তারিত বাকি কথা বিমানে হবে। আর আমি কিন্তু সকালে আপনারা দেখছেন যে নাস্তা করে আসছি, আর কিছু খাইনি। বিমানে কিন্তু খাবার দিবে। আর একটা বিষয় জানা রেখে, আজকে হচ্ছে মানে বলতে পারে লাস্ট খাবার দিনের বেলায়, কেননা আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান। হয়তো আমি আগামীকাল খেতে পারবো, কারণ আমি তো বাংলাদেশে যাব, বাংলাদেশে তো একদিন পরে রোজা। তো আজকে রাত্রে এখানে ভাত, ভোর রাতে এখানে ভাত খাবে, তারপর কালকে রোজা রাখবে। বাংলাদেশে কালকে রাতে ভাত খাবে, তারপরের দিন থেকে রোজা। তো আমি হয়তো আরেক বেলা পাবো আর কি। কিন্তু সৌদি আরবের ইয়াতে এখানে যে আজকে শেষ। আর আরেকটা বিষয়, এই যে আমি কিন্তু সচরাচর ক্যাপ পরি না, কিন্তু এই যে আমার মাথায় চুল নাই, টাক, সে কারণে আমি এখন ক্যাপ পরছি আর কি। এই ছিল বাস এখানকার মতো তথ্য, আর কিছু নাই। আর তাইফ এয়ারপোর্ট কিন্তু অত বড় না, একদম ছোট। জাস্ট আপনাদেরকে দেখাই, এই যে ঠিক এই জায়গা থেকে আমি ইমিগ্রেশন ক্রস করছি। আর এই যে ঠিক এই জায়গাতে হচ্ছে রানওয়ে। তো এতটুকু ব্যবধান আছে। এই যে সৌদি এয়ারলাইন্স আকাশে উড়াল দিয়ে ফেলছে, ইনশাআল্লাহ আমরাও আকাশে উড়াল দিব। তো চলেন সামনে আগে। এখন আমরা যে এয়ারপোর্টে আছি, এটা হচ্ছে আমার মনে হচ্ছে আর কি যে মানে সৌদি আরবের সবচেয়ে কম ব্যস্ততম যে এয়ারপোর্টগুলো থাকে ওইগুলোর ভিতরে এটা হবে একটা। কারণ খুব কম ফ্লাইট এখানে হয়, মানে তারপরও ভালোই হয়। কিন্তু এখানে মানুষজন একদমই কম, মানুষের কোলাহল কম। বড় বড় যে এয়ারপোর্টগুলো, জেদ্দা, তারপর হচ্ছে রিয়াদ, ওইগুলোতে যেরকম রাশ থাকে, এখানে কিন্তু ওইরকম কিছু নেই, মানুষজন একদম কম। তো এখন আমরা আমাদের সাথে আমি যে জায়গায় বসে আছি, এই জায়গায় যে মানুষগুলো বসে আছে তারা বেশিরভাগ হচ্ছে ফ্লাইট ডিলের যাত্রী। আমার মনে হচ্ছে যে একমাত্র আমি হচ্ছে ফ্লাইট দুবাইয়ের যাত্রী। ফ্লাইট যাবে হচ্ছে কায়রো, মিশর, আর ফ্লাইট দুবাই যাবে হচ্ছে দুবাই।
তো যারা দুবাইয়ের আছে তারা আছে ওই যে একদম ওই পাশে। তো আমার ইয়াতেও লেখা আছে যে 2 নম্বর গেটের সামনে, এই গেট, আমি এখন আছি 4 নম্বর গেটের সামনে। তো এখানে বসে রয়েছে আর কি। তো একটা বিষয় আপনাদেরকে জানাই, আমার কিন্তু ট্রানজিট আছে দুবাইতে 6 ঘন্টা। এখান থেকে প্রথম যাব মানে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্টগুলোর ভিতরে একটা। তারপর হচ্ছে সেখান থেকে 6 ঘন্টা লে আউট, সরি ট্রানজিট, লে আউট যাই বলেন। তারপর হচ্ছে আবার বাংলাদেশের উদ্দেশ্যে। তো এক্ষেত্রে একটা জিনিস, টিকিটে লেখা আছে দুবাই থেকে ছাড়বে খুব সম্ভবত 12টা 2:05 রাতের, 2:05 কিংবা 10 এরকম। কিন্তু বাংলাদেশে গিয়ে নামবে সকাল 6টায়। কিন্তু ফ্লাইট সময় দেওয়া আছে আবার 4 ঘন্টা, মানে 4 ঘন্টা সামথিং আর কি। তো ধরে নিলাম যে 5 ঘন্টা। তো আমি তো কোনোভাবেই হিসাব মিলাইতে পারতেছি না যে এটা কীভাবে কী হইতেছে। পরে দেখলাম যে টাইম টাইম জোন টাইম জোনের কারণে বাংলাদেশ থেকে কিন্তু দুবাই আছে 2 ঘন্টা, বাংলাদেশ থেকে দুবাই 2 ঘন্টা আগে পিছানো, মানে একটা হিসাব হবে আর কি। বাংলাদেশে 6 আর দুবাইতে খুব সম্ভবত 4, মানে দুবাইতে পিছানো। দুবাইতে যখন বাজে 12টা, বাংলাদেশে বাজে তখন 2 ঘন্টা বেশি, 2টা। তো পরে হিসাব করে দেখলাম যে হ্যাঁ, এবার এই হিসাব করলে তখন ঠিক আছে। আমি তো হিসাব করতেছি যে 12টা থেকে তাহলে 6টা, আমার তো মনে ছিল না 12টা মানে হচ্ছে 2টা। এই হচ্ছে হিসাব নিকাশ আর কি। তো যারা আমার মতো একটু বোকাশোকা আছে তারা তাদের এই ভুলগুলো হয় আর কি। আবার আমার মতো যারা একটু চালাক আছেন তারা এই যে কী করবেন, অনলাইনে চেক ইন করে ফেলবেন। অনলাইনে চেক ইন করে ফেললে হয় কি, সেখান থেকে আপনি ইচ্ছা করলে সিট কিন্তু বাছাই করতে পারেন। সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যদি কিছু সিট যেগুলো লেগ স্পেস অনেক বেশি, যেমন একদম ফার্স্ট রোয়ের যে সিটগুলা, 1 নম্বর মানে বিজনেস ক্লাসের পরের সারির যে সেগুলাতে একটু স্পেস পাওয়া যায় বেশি। তারপর হচ্ছে আবার যেগুলো এক্সিট ডোরের সামনে ওইগুলোতে স্পেস পাওয়া যায়, ওইগুলোতে আপনার টাকা লাগে খুব সম্ভবত 120 রিয়ালের মতো। হ্যাঁ, 120 রিয়াল দিয়ে ওই সিটগুলো আপনি বুকিং করতে পারবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতো সিট ইচ্ছা করলে বুকিং করতে পারবেন 70 রিয়াল করে। তো আমি একবার ট্রাই করছি, দেখি যে 70 রিয়াল আসে। তো তারপর বললাম যে থাক, যে সিট পাই সেটাই। তো তারপরে এখান থেকে আমি অটো সিলেক্ট দিলাম, তারপর আমি পাইলাম আর কি সিটে যা আছে। আরেকটা বিষয় এখানে যে আমার এই এয়ারপোর্ট থেকে একটু পরপর মানে 2টা 5টা 3টা একটা করে যুদ্ধ বিমানগুলো হয়তো মহড়া দিতে যাইতেছে, একটু পর পর একটা 2টা যাইতেছে। আবার হয়তো অন্য দিক দিয়ে এসে নামতেছে, ওটা তো দেখতেছি না। জাস্ট যে যেই বিমানগুলো উঠতেছে সেগুলো দেখতে পেতেছি জাস্ট এতটুকু। আর আমার চোখ ঘুমে নিয়ে যাইতেছে টাইনে, এত ক্লান্ত লাগতেছে। মানে মোটামুটি প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 24 ঘন্টা হয়েছে। গতকালকে এরকম সময় ঘুম থেকে উঠছিলাম, এই এখন পর্যন্ত মানে আর চোখ বন্ধ করার মতো স্কোপ পাই নাই। গতকালকে একটা রাত গেল, নির্ঘুম রাত, টেনশন, এই সব মিলে একটু যাই হোক। তারপর আলহামদুলিল্লাহ দেশে যাচ্ছি, নিজের দেশ, সেখানে অন্যরকম একটা শান্তি। ওই যে দেখেন, ওই যে 2জন ভদ্রলোক হাঁটতেছে, ওনারা একটু আগে এই যে বিমান নিয়ে আসছে, একজন আসছে বিমান নিয়ে, আরেকজন এখানেই ছিল। তো এখন আবার ওনারা যাইতেছে। ওনারা খুব সম্ভবত ওই যে প্রাইভেট যে প্লেনগুলো হয় ওগুলার পাইলট আর কি। একজন দেখতে পাইতেছি সাদা চামড়া, মানে একদম সাদা চামড়া, দবদবে সাদা। আরেকটা বিষয়, গতকাল রাত্রে কিন্তু আমি এক বিন্দু ঘুমাতে পারিনি। যদি বলেন যে উত্তেজনা না, একটু টেনশনে ছিলাম। ওই ছুটির ব্যাপার নিয়ে একটু টেনশনে ছিলাম আর কি। কারণ সৌদি আরব থেকে বাইর হইতে হইলে কিন্তু মাস্ট বি কফিলের ছুটি লাগে।
কফিলেতে কফিল ছুটি লাগিয়ে দিলে তারপর আপনি বাইরে হতে পারবেন। এছাড়া আপনি সৌদি আরব থেকে বাইরে পসিবল না। এর আগের বার যখন আসছিলাম, সরি, বাংলাদেশ আসছিলাম, তো তখন আমার কফিলের ছুটি লাগাইতে একটু লেট করছিল। সে সময় আমাকে ইমিগ্রেশনে প্রায় আধা ঘন্টার মতো বসে রাখছিল যে তুই এত ইমার্জেন্সি আসছস, এটার কারণে আর কি। তো পরে চেক করার পর যে দেখে না কোনো সমস্যা নাই, তারপর ছেড়ে দিছে। এই আছে অবস্থা আর কি। সকাল 8টার দিকে ঘোষণা কথা আমি জাস্ট এই ছুটির পেপার পাইছি 8টার দিকে। এর আগ পর্যন্ত আমি ছুটির পেপার পাই নাই। জি, কফিল নাই, কফিল কল ধরে না, এই সেই ঝামেলা আর কি। তাইফ এয়ারপোর্টে ভিতরে মানে সেরকম কিছু কিন্তু নাই, জাস্ট একটা ফাস্টফুডের দোকান, একটা কফি শপ, আর একটা হচ্ছে ডিউটি ফ্রি শপ, বাস। এছাড়া আর কি কিছুই নেই। এই যে দেখেন, এই কর্নার আছে কফি শপ, ওইদিকে হচ্ছে ডিউটি ফ্রি, ওইদিকে হচ্ছে ওই যে একদম লাস্ট কর্নারে হচ্ছে ফাস্টফুডের দোকান। আর নামাজের জায়গা আছে। এখন আমি যাবো সেখানে ইনশাল্লাহ নামাজ আদায় করে তারপর আমরা আবার অপেক্ষা করব কাঙ্ক্ষিত জার্নির জন্য। এখন সময় 1টা 6 মিনিট, মাত্র জোহর ও আসর নামাজ পড়ে আসলাম। এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আসর নামাজ কীভাবে পড়লাম। যেহেতু লম্বা সফর করতেছি, সেখানে আসর নামাজটা একবারে পড়ে ফেললাম। সেটাকে সফরের নামাজ নাকি কী যেন একটা বলে, আমার যত সঠিক খেয়াল নেই। তো সেক্ষেত্রে এই যে ফজর 4 রাকাতকে 2 রাকাত করে আসা যায়। এটা সফরে শুধুমাত্র ভ্রমণের সময় এই এই নিয়মটা জারি আছে। হাদিসে এটা সম্পর্কে বিস্তারিত আছে, যদি আমার সঠিক হাদিস নাম্বার বিস্তারিত মনে নাই। আর ওই যে দেখেন, ওই যে ওই পাশে দেখা যাইতেছে যে আরেকটা বিমান উড়াল দেওয়ার জন্য প্রস্তুত। এটা হচ্ছে ডোমেস্টিক আর কি। আর আমরা তো ইনশাআল্লাহ ভ্রমণ করবো, ইন্টারন্যাশনাল ভ্রমণ। আলহামদুলিল্লাহ, এখন বাজে 1টা 20। অবশেষে আমাদের বিমানটা দেখতে পেলাম যে হ্যাঁ ল্যান্ড করছে, আসছে। এখন আসার পর যাত্রী নামবে, নামার পর বিমান ক্লিন হবে, তারপর আবার আমাদের এই যে বিমানটা আসছে দেখা যাইতেছে। এই যে এখান থেকে বাস ধারের, এই যে বাসে করে প্রথম ওই যাত্রীদেরকে নামাবে, তারপর এই বাসে করে আমাদেরকে নিয়ে যায়। জাস্ট হয়তো গাড়িটার সিস্টেমটা হয় কীরকম, জাস্ট এখান থেকে যায়, ঘুরান দিয়ে আবার ওইখানে নামায়। এই হচ্ছে সিস্টেম। এই যে দেখেন, আমরা হয়তো এই গেট দিয়ে বাইর হবো বা ওই সামনে গেট দিয়ে বাইর হবো, ওই যে বিমানটা এখানে আমাদেরকে নামাই দেবে, বাস। এই হচ্ছে অবস্থা আর কি। রয়েছে দেখেন বিমান, ইনশাআল্লাহ সামনে থেকে আপনাদেরকে দেখাবো। যদিও আমাদের বিমানটা একদম ওই যে ওই কর্নারে আছে, এখন এদিকে আসবে কিনা জানি না, হয়তো আমাদেরকে বাসের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, আসতেছে। আর এই যে এদিকে এগুলো খুব সম্ভবত প্রাইভেট। এই হচ্ছে আমার বোর্ডিং পাস, যে ফ্লাই দুবাই বোর্ডিং পাস, মাসুম আবদুল্লাহ আল। এই যে নিচে একটা নাম্বার দেখতেছেন, মাসুম আবদুল্লাহ আল 1028। তারপর হচ্ছে এখানে ইকোনমির নিচে ব্লু লেখা, ইকোনমি, ওই যে দেখেন এখানে লেখা ব্লু, এই যে ব্লু। তারপরে যে এই নাম্বারটা, এই যে দেখে, এই যে এখানে একটা নাম্বার দেখা যাইতেছে, এই নাম্বারটা, এগুলো বলতে পারবেন কিসের নাম্বার? এইগুলা হচ্ছে, তারপরে আরেকটা বলতেছি, এই যে নাম্বার লেখা আছে নো লাউঞ্জ, মানে লাউঞ্জের অ্যাক্সেস আমাকে দিবে না। তো এই যে এই নাম্বারটা আর এই ব্লু লেখাটা, এটা হচ্ছে যে তাদের ফ্লাই দুবাইয়ের যে অফিসিয়াল কী বলে সেটাকে, অ্যাপসের মাধ্যমে, যেমন সৌদি এয়ারলাইন্সের আছে আপনার হচ্ছে আল হুসান, তারপর ফ্লাই দুবাইয়ের হচ্ছে স্কাই ওয়ার্ড, এরকম আর কি। এটা হচ্ছে স্কাই ওয়ার্ডের নাম্বার, আর আমি হচ্ছে স্কাই ওয়ার্ডের ব্লু নাম্বার, মানে এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের আর কি। এইগুলোই লেখা আছে আর কি। সেম সেম আমার ফোনেও আছে,
এক মিনিট আপনাদেরকে আমি ফোন থেকেও দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই এই যে ক্লাস ইকোনমি প্যাসেঞ্জার আবদুল্লাহ মাসুম মিস্টার, এই যে এটা হচ্ছে তাইয়ার থেকে দুবাই, যে ফ্লাইট নং, তারপর হচ্ছে বুকিং রেফারেন্স, এই যে টাইটেল, এই যে দেখেন ইমারেটস স্কেভার্স। এখন আমি জানি না ইমারাত আর ফ্লাই দুবাই কি এক নাকি, কিন্তু একটা আর্টিকেল আমি দেখছিলাম নাকি যেন পড়ছিলাম যে ফ্লাই দুবাই আর ইমারাত এক না। ফ্লাই দুবাই ইমারাত দুটোই সরকার, দুবাই সরকারের, বাট সম্পূর্ণ ভিন্ন। এই যে আছে, এই যে টিকিট, না সরি, এটা এটা আমি বাইর করছি কোন জায়গা থেকে ভুলে গেছি। এটা হচ্ছে ওনারা আমাকে জিমেলের মাধ্যমে পাঠাইছে। এই যে দুবাই থেকে ঢাকার 3 ঘন্টা 35 মিনিট। এই যে দেখেন 23টা 20 বোর্ডিং আছে, এটা হচ্ছে এখানকার টাইম। এই যে 12টা 20 18 ফেব্রুয়ারি, আর বাংলাদেশে গিয়ে নামবো 6টা 55 18 ফেব্রুয়ারি। তো এই হিসাবটাতে আমি একটু গুগল মাল পাকিয়ে ফেলছিলাম আর কি। আর একটা স্বস্তির বিষয় হচ্ছে কি, যে আমাদের দুবাইতে ফ্লাইট নামবে টার্মিনাল 2-এ, আবার আমরা উঠবো যে আবার টার্মিনাল 2 থেকে, মানে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হবে না। দুবাইয়ের মানে যে ভিডিওগুলো দেখি যে তাদের এয়ারপোর্ট এত বিশাল বিশাল যে টার্মিনাল চেঞ্জ করাটাই বিশাল ঝামেলা। তো আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আমাদের নাই, দিক থেকে আমরা সেফ। যে টার্মিনালে আমাদেরকে আমরা নামবো ওই টার্মিনালেই আবার ওই টার্মিনাল থেকে আমরা আবার ফ্লাই করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু ঘাটাঘাটি করছি, যতটুকু জানছে যে ফ্লাই দুবাই, মানে সরি দুবাই, যে 2 নম্বর টার্মিনাল সেটা মোটামুটি ছোট, মানে অন্যান্যগুলোর তুলনায় একটু ছোট, অত বড় না। তো যাই, ইনশাআল্লাহ নিজ চোখে এক্সপিরিয়েন্স করবো, আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে নিয়ে এক্সপিরিয়েন্স করবো ইনশাআল্লাহ। ওই যে দেখেন এখানে গাড়ি এসে থাইমা রয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো যখনই দেখবো যে ওদিক থেকে হ্যাঁ চালু হয়েছে, যে লোকজন যাইতেছে, তখন আমি 2 নম্বর গেটের দিকে আস্তে করে চলে যাব। না আমি তো ভাবছিলাম আবার আমাদের ডাকা হয়ে গেছে, এখন আমরা যাব যে পাশে মানুষজন সিরিয়ালে দাঁড়াইতেছে, যাই আমিও যাই, গিয়ে সিরিয়ালে দাঁড়াই, বিমানে উঠি। আর আপনাদেরকে এখন জাস্ট আমি একটু যে এখানকার ডিউটি ফ্রি, তারপর হচ্ছে যে ওটাকে কি বলে কফি শপ, ওইগুলো একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে এই পাশে হচ্ছে, এই যে এটা হচ্ছে কফি শপ, তারপর এই যে এটা হচ্ছে ডিউটি ফ্রি। আর আমরা যেহেতু এখান থেকে কিছুই কেনাকাটা করবো না, তো আমরা আমাদের মতো করে লাইনে যেতেছি। এই পাশে হচ্ছে এই যে ডিউটি শপ। আর জানি এখানে দাম একটু বেশি, তো আমরা চলে যাচ্ছি। যে 2 নম্বরের কথা ছিল, বাট এখন আমাদের ইয়ে হচ্ছে 1 নম্বরে অ্যানাউন্স হয়ে গেছে। এখন বাজে 13টা 47, মানে 1টা 47, যে ফ্লাই দুবাইয়ের যাত্রীরা তোমরা রেডি হও, তোমাদের অল্প কিছুক্ষণের ভিতরে এই সিরিয়াল নাম্বারে মানে লাইনে দাঁড় করানো হবে। তো আবার যখন ডাক হবে ইনশাল্লাহ আমরা চলে যাব। সব কিছু চেক করে এই যে বাইরে গেলাম, ওই যে আছে বিমান, আর এই হচ্ছে বাস, এই হচ্ছে আমাদের যাত্রা। মানে ভালো লাগতেছে খুব। ওই যে ওই পাশে আছে আবার ফ্লাই ডিলে যাত্রী উঠে যাইতেছে তাড়াতাড়ি, বাট আমরা ফ্লাই দুবাই। এই যে দেখেন এই যে বাস এখানে, এই যে বিমান আসছে এখানে। সিটে বসবো না, এত রেলের জন্য কি বা সিটে বসবো, এখানে দাঁড়াই থাকি জাস্ট আপনাদেরকে দেখা, মানে 1 মিনিটেরও জার্নি হবে না। আসসালাম। এই যে এখন এই গাড়ির ভিতরে এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচিত হলাম। তিনি আসছে মাত্র 3 মাস, এখন চলে যেতেছে আবার
যে 3 মাস কাজ করছে, 3 মাসে ওনাকে কোনো বেতন দেয় নাই। তারপর হচ্ছে যে কী বলে রোকসা, উনি আসলে হাউস ড্রাইভার হিসেবে আর কি, রোকসাটা ওনার নিজের। এখন 3 মাস পর উনি চলে যাইতেছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সৌদি আরবের। জাস্ট 30 সেকেন্ডেরও কম ছিল বাস জার্নি। বাস থেকে নামি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ফ্লাই দুবাই। এই ফ্লাইট দুবাই থেকে করেই আমরা যাচ্ছি ইনশাল্লাহ আজকে দুবাই। তো প্রথম একটা ছবি তো উঠাই নিই, এরপর আবার আসতেছি। এই হচ্ছে ফ্লাইট দুবাই বিমান, বোয়িং 787। তাতে করেই হচ্ছে আজকে আমাদের জার্নি সৌদি টু ঢাকা। কিন্তু মাঝখানে ট্রানজিট হচ্ছে মাঝখানে ট্রানজিট হচ্ছে 6 ঘন্টা দুবাইতে। এই যে দেখেন আমি উঠতেছি সবার শেষে। এই যে আসে পিছনে এখন মানুষ নেই, এই যে একজন আছে পাকিস্তানি আর আমরা দুজন ছবি তোলাতে ব্যস্ত খুব। আমার ছবি তোলা শেষ, আমার ভিডিও করা শেষ। তো এই যে বিসমিল্লাহ তাওয়াক্কাল আল্লাহ, এই হচ্ছে ফ্লাইট। এখানে আরেকবার। তো ইনশাল্লাহ আজকে দেখা হবে বুর্জ খলিফার সাথে ফার্স্ট টাইম। আর আমার সিট কিন্তু হচ্ছে সামনের দিকে, পিছনের দিকে না, বিজনেস ক্লাসের পরের সারির দিকেই। এই যে মানুষজন উঠতেছে, তারা উঠুক, তারপরে আমি প্রথমবারের মতো ফ্লাই দুবাইতে উঠতেছি, যাইতেছি, জার্নি করতেছি। নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। এর আগে গেছিলাম আল জাজিরাতে। এই পাশে হচ্ছে পিছনে পাইলটের কেবিন, আর এই পাশে আছে এই যে এগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট। এই হচ্ছে বিজনেস ক্লাস, বিজনেস ক্লাস। কিন্তু আমারটা হচ্ছে হ্যালো, থ্যাংক ইউ। So, said you have 8F. ওকে Follow the numbers on the top in those seats. ওকে, থ্যাংক ইউ। যাচ্ছি, চলুন সামনের দিকে যাই। সিটে একদম সিট 6, 7 এই যায় সিট পেয়ে গেছি, বাট আনফর্চুনেটলি পাশে প্রসঙ্গত সরি, আগে কি বলছিলাম সেটা আমার খেয়াল নেই, বাট আমি প্রসঙ্গ বলছিলাম 787, বাট এটা হচ্ছে 737। আর ওই যে হচ্ছে সামনে পাইলটের ককপিট। যদিও সেখানে যাওয়া পসিবল না, যদি পসিবল হইতো তাহলে ঠিকই সেখানে যাইতাম এবং আপনাদেরকে দেখাইতাম। যে আমাদের পিছনে আর কোনো লোক নেই, এই যে চেকার আসতেছে আমাদের পিছনে পিছনে জাস্ট। আর এই হচ্ছে ফ্লাই দুবাই। এই হচ্ছে আমার সিট, উইন্ডো সিট। তো আমি যখন অনলাইনে আবেদন করছিলাম, প্রথম যেহেতু চাইছিলাম, তো যেরকম চাইছিলাম সেরকম মতো পাইছি। এখানে দেখেন সামনে একটা স্ক্রিন আছে, আর এই যে লেগ স্পেস মোটামুটি ভালোই, খারাপ না। তারপর হচ্ছে টেবিল, এখানে এটা কিসের বলতে পারি না। যাই হোক, আমি এই মুহূর্তে পাইছি হচ্ছে 8F। এটা হচ্ছে ইনভিটেশন। We would like to welcome you on board and extend a special welcome to our Skywoods members. Please now place your hand baggage, including laptops, in the overhead locker. এই যে তারপর আচ্ছা আরেকটা যে এখানে যে ইউজার ম্যানুয়াল আছে, সাথে একটা হেডফোন, তারপর হচ্ছে এখানে এই যে চার্জিং পোর্ট আছে, এখানে যে লোকেশন দেওয়া আছে, টাচ দেবেন। এখন কাজ করতেছে না, বাবা পারতেছে না। আচ্ছা, তো দেখি কি হয়। তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে তাদের ব্যবহার খুব আন্তরিক। যখন তার উপর যখন দেখছে আমার হাতে ক্যামেরা, তখন আরেকটু বেশি আন্তরিক হয়ে গেছে। আর বাংলাদেশের বিমানে যখন আমি আসছিলাম, তখন আমাকে প্রথমে বলতেছে যে
নো ক্যামেরা, মানে ক্যামেরা ভাই ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, নো ক্যামেরা এরকম। বাট এখানে মানুষজন খুবই আন্তরিক। ওইটার এটা আকাশ পাতাল ব্যবধান। যাই দেখি বাকি জার্নিটুকু কেমন হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। এখানে আর কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, সমস্যাটা হচ্ছে যে এখানে পা রাখার জন্য কোনো পাদানি নেই। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখন আর তো কিছু করার নাই। তবে সিটগুলোতে বৈশা মানে মোটামুটি আরাম আছে। এই যে সিটগুলো হোল্ডিং করা যায়। আমি এসে দেখি যে এখানে সামনে ওই পাশে আমার বাম পাশে মহিলা বসা, তো কিছু করার নেই। Cabin crew prepares sir for departure and close checks. Ladies and gentlemen, salam alaikum. Very good afternoon. Flying Captain speaking. My name is Kevin Van. এই যে তাদের সব কিছু হচ্ছে আধুনিক, দেখেন সব কিছু মানে কীভাবে কী করতে হবে, সেফটি যেগুলো ব্রিফিং কেবিন ক্রুরা দেয় সেগুলো জাস্ট ডিসপ্লেতে দেখিয়ে দিতেছে একদম সবার সামনে সামনে। আর সাউন্ড আসতেছে এই যে উপরে উপরে দেখেন একটা রিডিং ল্যাম্প আছে, তারপর সিট বেল্টের ইয়া দেওয়া চিহ্ন দেওয়া। আর আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি, যে আরেকটা জিনিস দেখাই, ওই যে দেখেন ওই পাশে হচ্ছে এই যে ফ্লাইটিং, ওইটা খুব সম্ভবত যাবো কায়রো। আচ্ছা, যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করছি যে বিমানের ভিতরে ফোনের চার্জ অনেক বেশি টানে, যে ফ্লাইট মোড দিয়ে রাখলো, পরবর্তীতে চার্জটা খুব বেশি টানে। তো এই কারণে আমার সাজেস্ট কি, যেহেতু কোনো কিছুই করতেছেন না তো সেক্ষেত্রে ফোনটা বন্ধ করে রেখেই উত্তম। আর যেহেতু এখানে একটা ডিসপ্লে আছে, এখন যেহেতু চলতেছে তাদের ব্রিফিং চলতেছে, সে কারণে কিছু দেখাতে পারতেছি না। ব্রিফিং শেষ হলে দেখাচ্ছি যে কী কী আছে। বিসমিল্লাহ, এই যে বিমান আলহামদুলিল্লাহ রানিং হয়ে গেছে। With the good weather condition on of day, just light turbulences due to the terrain. As we reach our cruise level, we expect clear sky ahead, safe, smooth flying condition. But for your safety, please keep your seatbelt fastened throughout the flight. The weather in Dubai as of now is pleasant. Temperature is 28 degrees Celsius with a few clouds. I'll come back to you just before descent with the latest weather information. Joining us in the cabin today are Senor Cristina, will be assisted by May, Margarita, Miriam, and Tate. They are there for your comfort and safety. They will assist when necessary. Please pay attention to safety and respond to all instructions. We're now fully ready, about to depart in the next minute. In the meantime, please sit back, relax, and enjoy the flight. এটা হচ্ছে ডিসপ্লে, এই যে এখানে টাচ করলাম, ইংলিশ, মুভিজ, টিভি, আপনার কিডস বাচ্চাদের জন্য প্রোডাক্টস, হোয়াটস অন অন বোর্ড, টুডে ফ্লাইট, গেমস, অডিও। দেখি তো অডিওতে কী আছে, আরবিক, জিরো যে কোরআন আছে, ইনশাল্লাহ আমরা কোরআন শুনবো। তারপর এখানে মুভিজ কী আছে, যদি মুভিজ দেখি না, নিউ রিলিজ, ব্যাড বয়েজ, 07, কমেডি, অ্যাকশন, ফ্যামিলি, আরবিক, ড্রামা, ইন্ডিয়ান, রাশিয়ান, যদি এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তারপরে জি টিভি, ডকুমেন্টারি, মিউজিক, তারপরে HBO, ড্রামা, কমেডি, ফ্লাই দুবাই, দুবাই অ্যাকশন, ফ্যামিলি, কিডস, সিএন আছে, যদি এটাতে আমি আকর্ষণ আছে, সিএন কার্টুন, এরকম জায়গায় কিছু নেই। তো আমরা ম্যাপটা ধরি, ঠিক আছে, মুভি ম্যাপে যেটা 3D আকার আসে, হাতে দেখে হাতে চেঞ্জ করেছে, দেখছেন দুনিয়াটা কত ছোট, হাতের আঙ্গুলের ইশারায় ঘুরে ফেলা যায়। এই যে আচ্ছা আমাদের ফ্ল্যাট, যেহেতু আমরা এই অবস্থানে আছি, এই আমাদের যেতে হবে উল্টা দিকে। ঠিক আছে, প্রথমে দিক দিয়ে আমরা উঠবো, উঠে তারপর ইনশাআল্লাহ আবার ঘুরে ব্যাক করবো। যে পাশে হচ্ছে এই যে পাখা, ইঞ্জিন, আর এটা হচ্ছে আমার সিট। এই যে বিমান এখন আমরা পিছনের দিকে যাইতেছি, ইনশাআল্লাহ এখনই আমরা আকাশে উড়াল দেব।
বিমান চলতেছে আলহামদুলিল্লাহ, মানে এখন একটু স্লোলি চলতেছে, বাট একটু পরে হঠাৎ করে একটা ঝাটকা দিয়ে আছে, এই যে আমরা বলি না যে খিচা দৌড় দিই, এরকম এরকম অবস্থায় আর কি। যে দেখেন আপনারা মুভমেন্টটা দেখলে বুঝতে পারবেন যে এখন যাচ্ছে মেন রানওয়ের দিকে, ওইখান থেকে তারপর খিচ্চা টান হইব। মেন রানওয়ে যখন খিচ্চা টান হইব তখন আবার আপনাদের সাথে আইতেছি। যে আমাদের প্লেনটা এখন যেদিকে মুখ করা আছে, যদি আমরা ওইদিকে যাই তাহলে আমরা যাবো রেড সির দিকে, বাট আমরা ওইদিকে যাবো না, আমরা যাবো ঠিক বিপরীত উল্টা দিকে, রিয়াদের ওপর দিয়ে যে দোয়া হয়ে দুবে। যে বিমান আলহামদুলিল্লাহ চলতে শুরু করছে। এই যে এখন আমরা ঠিক রাস্তায় উঠতে যাইতেছি, এই রাস্তা ধরে ওইটা সোজা আকাশে, সোজা যে ওই পাশে সোজা, কিন্তু তারপর মনে হইতেছে যে অনেক দূর, না খুব সম্ভবত আবার ঘুরবে, বড় রানিং নেবে আর কি, নেবে। তবে আমাদের সাথে যে বিমানটা ছিল ফ্লাইডিল, সেটা বাজেট বাজেট বিমান। হ্যাঁ, সামনে থেকে আমরা আবার ঘুরবো, ঘুরে তারপর হবে ইনশাল্লাহ খিচ্চাটা। যে প্রথম খুব সম্ভবত ওইটা যাবে, আমরা ওইটার পিছনে পিছনে যাবো আর কি। ফ্লাইডিল আকাশে উড়বে, তারপর ইনশাল্লাহ আমরাও আকাশে উড়ব। যদি বাসের মতো অথবা প্রাইভেট কারের মতো একটা রেস হইতো তাহলে ভালো হইতো। ওইটা তো যাচ্ছে খুব সম্ভবত কায়রো, আর আমরা যাচ্ছি দুবাই। যে ক্যাপ্টেনের ঘোষণা আসছে যে আমরা এখন ইনশাল্লাহ আকাশে উড়াল দিচ্ছি। ফ্লাইডিল খুব সম্ভবত এটাই গেছে, এখন হচ্ছে আমাদের পালা ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে দিল খিচাটা, আলহামদুলিল্লাহ এই যে আমরা উপরে উঠে গেছি। মুহূর্তের মাঝে শহরটা হয়ে গেল একদম ছোট, আরো উপরে উঠবো, এখন শুধু উপরে ওঠার পালা। দেখেন জাস্ট যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়, যদিও ক্যামেরা তত স্পষ্ট বোঝা যাবে না, তো জাস্ট এখানেই স্কিপ। তবে আমাদের সাথে যে ফ্লাইট বিমানটা ছিল সেটা আসছিল আমাদের পরে, বাট সে চলে গেল আমাদের আগে। আর দুঃখিত, আপনাদেরকে সিটগুলো দেখাতে পারিনি, কারণ আমি তো বললাম যে আমি আয়সা দেখছি যে এখানে মহিলা বসা ছিল, পরে চেঞ্জ পুরুষ আসছে। ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন, দেখাবো আপনাদেরকে সিট কেমন। তবে সিটটা মোটামুটি আরামদায়ক, অতটা খারাপ না। একটু দেখাই, যদিও তো স্পষ্ট বোঝা যাবে না, বাট দেখেন কতটা সৃষ্টি, কত সুন্দর, মানে উপর থেকে না দেখলে এত বোঝা যাবে না। দেখেন আমাদের বিমান কাত করে বিমান কাত হইতেছে আর ঘুরতেছে। ক্যামেরা থেকে কতটুকু আসতেছে বুঝতেছি না, বাস্তবে জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে।
যেহেতু ওনারা জিনিসপত্র দিছে সেক্ষেত্রে এগুলো অবশ্যই আমাদের দরকার ব্যবহার করে। এই যে হেডফোনটা নিয়েছি, হেডফোনটা ওপেন করি তারপর আচ্ছা এখানে ক্যামেরা রাখা যাবে কিনা। আচ্ছা। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমার পাশে যে ভদ্র মহিলা ছিল উনি আলহামদুলিল্লাহ এই কেবিনের সাথে কথা বললা বিজনেস ক্লাসে চলে গেছে, কারণ ওইখানে সিটগুলো খালি ছিল তো সেই কারণে আর কি। আর এই হচ্ছে এই বিশাল আকারের এক পিস। দেখেন এই আমি এখানে বসলাম তো, যেখানে বাটন আছে, বাটন প্রেস করলে এই পিছনের দিকে একটু যাওয়া যায়। আর আমার পিছনে সিটে কিন্তু কোনো লোকজন নেই। আর এই যে মানে একটু লাইটগুলো লাগিয়ে দিচ্ছে দেখেন, যাত্রী অনেক কম। টোকলা এই যে ব্লুটুথ লাগিয়ে ফেলছি, সরি ইয়ারফোন লাগিয়েছি, দেখি বুঝে যাই। লাস্ট অডিও প্লে করলাম। عفوا فاروق يوسف إبراهيم তো আমার পছন্দের একটা সূরা তাহাজ্জুদ, যেটা 21 মিনিট 21 মিনিট। তবে যে এখানে বাইরে কিছু দেখা যাচ্ছে না, গ্লাসটা অত ক্লিয়ার না, তবে আমি চোখের মাধ্যমে যা দেখতেছি সেগুলো আপনারা ক্যামেরার মাধ্যমে ভুল করে দেখতে পারবেন। সবই আছে মহান আল্লাহর সৃষ্টি। উপর থেকে না দেখলে বোঝা মানে কিছু কিছু জিনিস বুঝবেন না যে আসলে এত সুন্দর হইতে পারে। তো ইনশাআল্লাহ আবার যখন নেক্সট ভালো কিছু দেখবো অথবা কিছু ধারণা প্রয়োজন মনে করবো তখন আপনাদেরকে এবার দেখাচ্ছি। ওই জন্য এরা অপশন দিচ্ছে যে চিকেন আর পাস্তা। চিকেন, তো আমি চিকেনে দিচ্ছি। খুলে এই হচ্ছে খাবার। এটাতে চিকেন আছে, চিকেন এই যে দেখা আছে চিকেন খাপসা জিসিসি। এই যে খাবারটা দিয়ে গেছে, খাবারের গ্রামটা খুব সুন্দর লাগতেছে, আর খাবারটা মানে অনেক গরম। তো প্রথমত আছে মানে কলি, এটা আপনাদেরকে দেখাই যে গেছে, তারপর সাথে আরও আছে, আরও জিনিসপত্র আছে, যেমন কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছে। তো সেগুলো আসুক, তারপর একসাথেই খাওয়া দাওয়া শুরু করি। দেখি কী নিয়ে আসে, যে আমার আশেপাশেই আছে, মানে সে একটু সামনে আর কি, যে আমার সামনে সিটে দিচ্ছে আসুক। তো চাচ্ছি যে ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকেন। যে এখানে আরও এক্সট্রা প্লেট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা আমি আগে খোলার পর তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটার ভিতরে একটা ছুরি আছে, একটা কাঁটা চামচ, একটা গোল চামচ আর টিস্যু, আর সাথে আছে এই যে পানি। বিসমিল্লাহ বলে শুরু করি, দেখি স্বাদ কেমন আপনাদেরকে জানাচ্ছি। তবে খাবারে প্রথমে আমি চালটা মুখে দিছি, তো চালটা অতটা স্পেশাল লাগলো না। এবার একটু মুরগি সহ মুখে দিই। আর খাবারের স্বাদ ভালো, তবে একটা জিনিস কি, এই যে আমরা যখন বিমানে থাকি তখন কিন্তু আমাদের যে স্বাদরা একটু অনুভূতিটা একটু কম হয়। Would you like to drink? You have a 7 Up? Yes. আমি 7 Up নিতেছি। এই যে
পাশ থেকে দিতেছে, কারণ 7-টা খাইলে পেটের ভিতরে যে আমার কাছে মনে হয় আর কি যে থ্যাংক ইউ যে 7 দিয়ে তো যে পাশে এখন যদি আমি এই যে ক্যামেরার সুবাদে আমি যদি আরেকবার চাই, আমার যতটুকু ধারণা নিয়ে আমাকে আরেকবার দিতে পারে মানে তো আমি এখন খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আলহামদুলিল্লাহ যে খাওয়া দাওয়া শেষ করে পাশের টেবিলে রেখে দিচ্ছি, যেহেতু পাশের টেবিলে কেউ নাই তো ওইটা এখন আমার সিট। হল বাস, তবে খাবারটা আমার কাছে ভালোই লাগছে। খোঁজা ছিল, তারপর আছে প্রথমবারের মতো ফ্লাইট দুবের খাবার এক্সপিরিয়েন্স করলাম, যেহেতু অন্য বড় কোনো কোম্পানির খাবার আমি যেমন ইমারেটস, তারপর আছে কাতার, সৌদি এয়ারলাইন্স, ওইগুলো ট্রাই করা হয়নি। তো আমার কাছে মনে হয় যে এটা গুড, কিন্তু আমি 100 থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইগুলার খাবার আরও উন্নত, আরও ভালো খাবারের সাথে। তবে এখানে কোনো মানে ডেজার্ট আইটেম ছিল না, তবে মুরগিটা ভাতগুলো যথেষ্ট পরিমাণে গরম ছিল, খাবারের স্বাদও আলহামদুলিল্লাহ ভালো ছিল। খাইছি, পেট মোটামুটি সেটা ঠান্ডা হয়েছে। যদি এই খাবার টেস্ট করার জন্য আমি বাইরে থেকে হালকা নাস্তা খেয়ে আসছি। যাই হোক, চলেন সামনের দিকে আগাতে থাকি। আর এই যে দেখেন এত সুন্দর ভিউ দেখতে দেখতে, এই যে দেখেন মরুভূমি দেখা যায়। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে, বাট চোখ দিয়া দেখলে এত শান্তি, মানে এত সুন্দর। আর আমার পিছনে সিটের লোক নাই, আমি এই যে জাস্ট এই চেয়ারটা একটা হেলান দিয়ে, এই যে যদিও বলছিলাম যে আমি মুভি দেখি না, বাট একটা মুভি আমার খুব পছন্দের, ওই মুভিটা পাইলাম সামনে, তাই ওইটা দেখতেছি আর কি। সেটা হচ্ছে স্পাইডারম্যান। আরেকটা বিষয়, আমাদের যে খাবার দিয়েছে, আমরা কিন্তু আকাশে উঠছি, মানে বিমান ছাড়া ঠিক আধা ঘন্টার ভিতরেই খাবার দিয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাই, এখন দেখেন 871 কিলোমিটার স্পিডে চলতেছে, টেম্পারেচার -56 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখন আমরা উঠতেছি 12,498 মিটার উপর দিয়ে। আর আমাদের দুবাই পৌঁছাইতে আরও সময় লাগবে 1 ঘন্টা 52 মিনিট। আর 1173 কিলোমিটার বাকি আছে। তো আমরা যে আমাদের তাইফ থেকে ডেস্টিনেশনটা ছিল, সেটা হচ্ছে খুব সম্ভবত 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিট এরকম ছিল আর কি। তো দেখেন অল্প সময়ের ভিতরে আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। তো চলেন যাই, আগাইতে থাকি, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন নিচে এগুলো সব পাহাড়। এইমাত্র একটা জিনিস খেয়াল করলাম, মানে হঠাৎ করে হাতটা পিছনে নিছি, তারপর একটা জিনিস খেয়াল করলাম যে এই যে হেডরেস্টটা আছে, এটা কি উপরে নিচে করা যায়? যে এই দেখেন নিচে করলাম, এই যে উপরে করলাম। এই জিনিসটা মানে আমি জানতাম না, আপনারা কেউ জানতেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি জাস্ট এটা একটু উপরে ছিল, হাত দিছি না, এই যে আস্তে আস্তে নিচে নামে যেতেছে, তখন আমি অবাক, ওকে এটা নিচে নামে, এই যে এখানে রেখে সেগুলি আর আমার একটা ঘুম দেওয়া যায়। যদিও ফ্লাইট ছোট, চোখে প্রচুর ঘুম, কিন্তু ঘুম আসতেছে। এই যে স্ক্রিনে স্পাইডারম্যান দেখতেছি, আর নিচে শুধু মরুভূমি আর মরুভূমি। শুধু মরুভূমি আর কিছু থেকে দেখে, এই যে এটা আমি অফ করে রাখছি, রোদ আসে, পুরো আকাশ, নিচে বালু শুধু, আর মাঝখানে উপর থেকে দেখা আমাদেরকে
কত ছোটই না মনে হইতেছে, কিন্তু বিমানটা হচ্ছে বিশাল। ওনারা আসছে, খাবার দাবার যা খাইছে, খাওয়ার পর সব নিয়ে যাইতেছে আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। এই যে ওনারা আছে এই পাশে। আমি চাচ্ছি না ওনাদেরকে দেখাইতে, যদিও ওনারা আনকমফোর্টেবল ফিল করবে না, তারপরে আমি চাচ্ছি না যে ওনাদেরকে আমি দেখাই। এই যে এখানে যে দেখা যাইতেছে কালো কালো গোল 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 গোল, এগুলা একটা জায়গায় পড়ছিলাম যে এগুলো হচ্ছে মাজরা নাকি ওইরকম টাইপ, বাট আমার সঠিক এখন মনে পড়তেছে না। যদি আপনাদের কারো জানা থাকে কমেন্ট করতে পারেন। আমি যখন এখানে জানলা দিয়ে ভিডিও করতেছিলাম তখন আমাদের কাছে মানে আগে আমি আমাদের কাছে পানি চাইছিলাম, এই যে পানি দিয়ে গেছে, 2টা বোতল দিয়ে গেছে। তো যখন আমি বাইরে ভিডিও করতেছিলাম তো তখন খুব সময় তো আসছিল, আমি দেখি নাই, তো আমাকে ডিস্টার্বও করে নাই, জাস্ট আসছে পাশে রাইখা আবার চলে গেছে। এই যে এই মুহূর্তে আমরা আছি আবুধাবির কাছাকাছি। আবুধাবি আমরা আছি এখানে, জায়গার নাম মিরফা। এটা খুব সম্ভবত ইউএইতেই পড়ছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে দুবাই। ইনশাল্লাহ এই যে এই পাশ দিয়ে যাবে, আমি চেষ্টা করবো আবুধাবি, তারপর হচ্ছে জাবেল আলী, এই যে দেখেন যে রিসোর্টগুলো, এই রিসোর্টগুলো ঘুরতে যাবো। যদি এবার থেকে দেখা যায় ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর, আর যদি দেখা না যায় তাহলে কিছু করার নেই ইনশাল্লাহ। আমি এক বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা প্রায় পৌঁছে গেছি বললে চলে, আর মাত্র 8 কিলোমিটার। উপর থেকে আমি দেখতে পেতেছি, বাট সূর্যের কারণে হয়তো দেখা যাবে না। দেখানোর চেষ্টা করি। সূর্য ঠিক মাত্র ডেস্টিনেশন 7 কিলোমিটার, 17 মিনিটের মতো লাগবে। সূর্যের কারণে আপনাদের গিয়েছিয়ে দেখাতে পারতেছি না, আর আমার 2 কান একদম তাদের চাপে বন্ধ হয়ে গেছে। দেখি চেষ্টা করে যে বুর্জ খলিফা দেখা যায় কিনা, কারণ একদম সামনাসামনি তো যাওয়ার এখন সুযোগ নেই। যদি আল্লাহ কখনো তৌফিক দেয় ইনশাল্লাহ তখন যাবো, বাট এখন তো আর যাওয়ার সুযোগ নেই। এখন দূর থেকেই দেখি প্রথমবারের মতো সরাসরি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করুন। যদি আপনারা দেখছেন জানি, আমার সাথে তো দেখার নেই। ইনশাআল্লাহ যদি ভাগ্য ভালো থাকে, সহায় থাকে, দেখবেন। আমি যদি ওই স্পষ্ট ক্লিয়ার বুঝতেছি না বাইরের সূর্যের কারণ, কিন্তু নিচে বোঝা যেতেছে যে বিল্ডিং সব। দেখেন দুবাইতে এখন দিন, এই পাশে যে ম্যাপে দেখাইছিল মানে এই পাশ রাত। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ল্যান্ড করবো, যদি বুর্জ খলিফা দেখতে পেলাম। দেখেন দেখা যাচ্ছে দুবাই শহর। এটা আমার যতটুকু ধারণা এটা খুব সম্ভবত শহর থেকে একটু দূরে। দুবাই শহর তো যতটুকু জানি যে সব বড় বড় বিল্ডিং, বাট এখানে দেখে মনে হচ্ছে যে সব ছোট ছোট বিল্ডিং। যদিও দুবাই শহরে প্রথমবারের মতো, তো এই কিছু বুঝতেছি না। এই যে নিচে হচ্ছে রোড, আর এই যে আশেপাশে বাড়িঘর। ইচ্ছা ছিল আপনাদেরকে সাথে নিয়ে বুর্জ খলিফা দেখবো, কিন্তু তাদের দেখলাম। এই যে আমরা ইনশাল্লাহ এখন ল্যান্ড করবো। দেখেন শুধু সবুজ গাছ আর গাছ, আর ওই যে দেখেন এই পাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। মাশাআল্লাহ একটা মসজিদ দেখা যাইতেছে।
ইনশাআল্লাহ আমরা এখন ল্যান্ড করবো হয়তো এখান থেকে দিচ্ছে 1 মিনিট দেখা যায় কি হয়। দেখেন দুবাই শহর খুব সুন্দর রিসোর্ট যে রাস্তায় জ্যাম সবই দেখা হলো, শুধু বুর্জ খলিফা দেখা হলো না। তারপরে আমি জানলে উকি ঝুঁকি মারতেছি যদি দেখা যায় আর কি। দেখেন কি বিশাল জ্যাম দুবাই শহরে, বিশাল জ্যাম। এই যে আমরা এসে পড়ছি, এই যে ইমারাতের বিমান। ইনশাআল্লাহ আমরা এখন ল্যান্ড করবো। আলহামদুলিল্লাহ 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 আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে ল্যান্ড করলাম। আর দুবাই এই যে এয়ারপোর্টের ভিতরে শুধু ইমারত ইমারত, মানে যত বিমান দেখতেছি ওই যে না নামাজ শুরু থেকে শেষে এই যে এখন পর্যন্ত শুধু এই যে ইমারত, শুধু ইমারতের এই যে ফ্লাইট দুবাই একটা দেখা যাইতেছে। এই যে এটা হচ্ছে ফ্লাইট দুবাই। তো যাই হোক এখন আমরা আলহামদুলিল্লাহ ল্যান্ড করছি। যদি আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে না, আমরা বিমান থেকে নামি, তারপর ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। মাশাআল্লাহ বিশাল বড় এয়ারপোর্ট, শুধু মানে বড় বললে ভুল হবে, বিশাল। এই দিকটা উঠতেছি, এই দিকটা নামতেছি, মানে অভাব নেই। এই কারণেই বলা হয় দুবাই হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। سيداتي وسادتي يرجى منكم البقاء দেখা হচ্ছে جالسين في কিছুক্ষণ পর। مقاعدكم. আসছি আলহামদুলিল্লাহ দুবাই। দুবাই এই হাঁটাহাঁটি করতেছি, আসছি, ওয়াশরুমে গেলাম, নামাজের টাইম হইলো, সব কিছু শেষ করে এখন এতক্ষণ এক জায়গায় ছিলাম। তারপর ঘুরতে ঘুরতে একটা জিনিস নজর পড়লো, আপনাদেরকে সেই জিনিসটা দেখাই। এই প্রথমত হচ্ছে এই যে একটা ঘোড়া আছে এখানে, আপনি চাইলে ঘোড়া বসতে পারবেন। সেকেন্ডলি যে জিনিসটা ওই যে দেখেন ওইখানে লেখা আছে এই যে দুবাই ডিউটি ফ্রি। সেখান থেকে মালামাল কেনার পর 2026 সাল উপলক্ষে তারা একটা ক্যাম্পেইন চালু করছে। যদি আপনি ওইখান থেকে কিছু কেনেন এবং রেজিস্ট্রেশন করেন, তাইলে হয়তো আপনি এই যে যদি ভাগ্যবান হন এই জিনিসটা আপনি ডিজার্ভ করেন। বিএমডব্লিউ এটা এখন আছে এখানে। তো এখানে 2026 সাল উপলক্ষে তারা এই ক্যাম্পেইনটা চালু করছে। এই যে পিছনে বোর্ড আছে, বোর্ডে লেখা আসতেছে। তো সেখান থেকে আমি দেখলাম, দেখে বললাম আর কি। তো যদি এরকম একটা গাড়ি হইতো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় হইতেও পারে। আর দুবাই এরকম একটা জায়গা যেখানে মানে কি নাই, এখানে আপনি কি লাগবে, যেটা লাগবে আপনি ওইটাই পাইবেন। আর এই যে আমি এখন আছি এই যে কারেন্সি এক্সচেঞ্জ, তারপর হচ্ছে কি বলবো লাউঞ্জ, তারপর হচ্ছে ফুড কার্ট, এভরিথিং। আর এখানে মানুষের অভাব নেই। আর মানে মানুষ যে সিরিয়ালে একজনের পর একজন আসতেছে যাইতেছে, মানে কেউ কারোর দিকে তাকানোর সময় নেই, কে কী করতেছে, যে যার মতো করে ব্যস্ত। তো এখন যেহেতু আর আমাদের কানেক্টিং ফ্লাইট আমরা আসছি, তো সেকেন্ড যে ফ্লাইটটা আমরা সেই ফ্লাইটে তো আমরা পাবো না, মানে সেরকম কিছু আপনাদেরকে দেখাতে পারবো না। জাস্ট হয়তো বিমানে ওঠার সময় কিছু দৃশ্য
জাস্ট যতটুকু পারি ইনশাল্লাহ ততটুকু দেখাবো, চেষ্টা করবো ভিডিও যত ছোট করা যায়। কিন্তু এই যে দেখাইতে দেখাইতে সব কিছু বড় হয়ে যায় আর কি ভিডিওটা। তো এখন একটু নিজের মতো করে ঘুরি, আর যদি মাঝখানে স্পেশাল কিছু পাই তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে সেটাই দেখাবো। আলহামদুলিল্লাহ ফাইনালি এই যে দুবাই থেকে নামলাম। এই যে এখন এই বাসে করে যাব ভিতরে, যাওয়ার পর দেখি সেখানে কোথায় রাখে, সেখানে গিয়ে আপনাদের সাথে মিলিত হচ্ছি। তো এবার যাই, দেখি একটা বসার জায়গা খুঁজি, সেখানে বসি। কোথাও যে বসবো সেই জায়গাটা নেই, সব সব কিছু ফিল আপ হয়ে গেছে। এরপরে দেখি যদি জায়গা পাই সেখানে বসবো, কারণ 12টা পর্যন্ত আমাদের সময়, এখনও অনেক সময়, এখনও 4-5 ঘন্টার মতো আছে। তো ওই সময়টা আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তো দেখি বসার মতো কোথাও জায়গা পাই কিনা, যদি পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ। অপেক্ষা করতে করতে প্রায় 6 ঘন্টা প্রায় শেষ হইতে চললো। 6 ঘন্টা 5 ঘন্টা আর কি, কারণ 1 ঘন্টা আগে তো আমরা বিমানের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তো এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে আমাদের গেট নাম্বার ছিল F6, তো পরবর্তীতে এটাকে চেঞ্জ করছে F7-এ। তো সেক্ষেত্রে আমাকে মেসেজ দিচ্ছে যে ফ্লাইট দুবাইয়ের যে অ্যাপস আছে, অ্যাপসে থেকে নোটিফিকেশন আসছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ওপরে তো অ্যানাউন্সমেন্ট হইতেছেই সবসময়, একটার পর একটা যাইতেছে, একটা হইতেছে। এখন খুব সম্ভবত ইন্ডিয়ার চলতেছে, ইন্ডিয়ার পর ইনশাল্লাহ আমাদের ঢাকা আসতে পারে। এই এয়ারপোর্টে বসে থেকে মানে কিছু জিনিস দেখলাম। আমাদের যে মাল বেশি হইলে তার থেকে আমাদেরকে বলছে যে মাল কমাই নিয়ে আসো, 7 কেজি করে নিয়ে আসো। বাট এখানে ওইটা বলার, এখানে জাস্ট তাদের লাইন থেকে একটু বাহির করে দেয়, মানে 2টা লাইন থাকে, একটা লাইন নর্মাল, আর আরেকটা হচ্ছে যাদের এই ওজন বেশি। তো যাদের ওজন বেশি থাকে তাদেরকে করে ওই বাম পাশে ডান পাশে যে কোনো একটা লাইনে পাঠিয়ে দিয়ে বলে যাও, ওখানে যাও, ওইখানে গিয়ে কাউন্টারে কথা বলো। তারপর কাউন্টারে গেলে ওইখানে জরিমানা। আর এয়ারপোর্ট থেকে জরিমানা মানে বিশাল অঙ্কের জরিমানা। বাট আমাদেরকে তার থেকে আমার যে মাল বেশি হয়েছে তখন আমাকে বলছে যে যাও, মাল এটা 7 কেজি করে নিয়ে আসো। যদি এখনও 7 কেজির উপরে আছে, 7.5 কেজির মতো তো আছে। দুবাই মানে টাকার খেলা। আর আমি আপনাদেরকে বলছিলাম যে তায়েফ হচ্ছে একদম শান্ত নীরব, মানে মানুষজন একদম কম। আর দুবাই মানুষের অভাব দেখে, ডাইনে তাকাইবেন, বামে তাকাইবেন, যেদিকে তাকাইবেন শুধু মানুষ আর মানুষ। এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের কালচার এক এক রকম, সব কিছু ভিন্ন। আমার ঠান্ডা লেগে রয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হয়তো কাশির শব্দ শুনতে পাইতেছেন, কথা তো ক্লিয়ার না, কথাতে একটু সমস্যা হইতেছে, আমি বুঝতেছি। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ভ্রমণ করতেছি সেক্ষেত্রে আমি ভিডিওটা বানাচ্ছি। সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। এই যে এই জায়গাতে এতক্ষণ আমাদের যে দেশি ভাই, বাংলাদেশি ভাইয়েরা এখানে সবাই এই যে এরকমভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের যে ফ্লাইটের জন্য যে ডাক আসে যে হ্যাঁ এই ঢাকা ইন্ডিয়া, মানে বিভিন্ন দেশে যে জায়গায় ফ্লাইট হয় ওই ফ্লাইটের শিডিউল আসলে ওইখানে ডাকে। তো যখন ডাকে তখন ওই সকল লোক গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর যে যার মতো করে আস্তে আস্তে সব কিছু ক্রস করে তারপর হচ্ছে বিমানের জন্য রওনা দিতেছে। কিন্তু আমাদের বাংলাদেশি যারা আছে তারা সবাই করছে কি, মানে ইন্ডিয়ার বোর্ডিং চলতেছে তখন ওনারা গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে অন্য কোথাও কোনো মানুষ নাই, কোনো লাইন নাই। বাট এখানে ইন্ডিয়ার বোর্ডিং চলতেছে, এই গেটে বাংলাদেশিদের বোর্ডিং হবে, সে কারণে তারা ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বলেন আমরা সভ্য হব কবে?
আমাদেরকে বসার জন্য জায়গা দিয়ে রাখছে। আমাদের যখন কল হবে তখন অবশ্যই আমাদেরকে ডাকবে, তখন আমরা যাই। কিন্তু না, সবাইকে এক জায়গায় জটলা বাইরে রাখছে। এই হচ্ছে আমাদের অবস্থা। যে আমাদের এখন চলতেছে যে কমুক, তারপরে আমি যাবো, বসে রয়েছি। কারণ আমার তো সিট যাই না, আমি একদম সামনে এবং উইন্ডো সিট। আপনাদেরকে এবার বলে দিলাম, এর আগে ছিল 8F, এবার হচ্ছে 6F, মানে এই দুইয়েরও আগে, মানে বিজনেস ক্লাস শেষ, তারপর হচ্ছে আমার সিট। ইনশাআল্লাহ আশা করি এবার লেগ স্পেস একটু বেশি পাবো। তো ওইখানে কমুক, তারপর আমি যাচ্ছি। দেখতে দেখতে একটা দিনের 4 ভাগের 1 ভাগ এখানে কাটাই দিলাম 6 ঘন্টা। তো ভাই এই যে এভাবে চেয়ারে বইসা হাঁটাহাঁটি কইরা ঘোরাঘুরি কইরা এরকমভাবে কাটাই দিলাম। এই হচ্ছে অবস্থা। চলেন এবার আমরা উঠি যাই। লাইন কিন্তু এখনো আছে, লাইন কমলেই আমি যাবো, এর আগে যাচ্ছি না। কারণ বিমান আমাকে রেখে যাইব না। 10 মিনিটের মতো এইখানে 10 মিনিটের মতো ঘোরার পরে শেষ পর্যন্ত এই যে বিমানের এখানে আসলাম। আল্লাহু আকবার। মানে বিমান হচ্ছে একদম শেষ মতো, আর আমার গলা কিন্তু একদম শেষ। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সাথে মিলে বিসমিল্লাহ। এই যে এ হচ্ছে ফ্লাই দুবাই, সৌদি থেকে আসলাম। আসসালামু আলাইকুম। কিছু ঠিকঠাক ছিল, ভাবছিলাম যে 6F মানে হচ্ছে একদম সামনের সিট হবে, আমি আগেটা হিসাব করছি। বাট এটা হচ্ছে, এটাতে কোনো বিজনেস ক্লাস সিট নেই, এটাটা হচ্ছে একদম সামনের রো থেকেই নর্মাল সিট। এটা ওইটার মতোই সেম কিনা? হ্যাঁ একদম সেম। তো ওইটাতে স্পেশাল দেখার মতো কিছু নেই, জাস্ট খাবার আসলে এটা দেখাবো। তো এখন বিদায় নিচ্ছি। ওটা তো সেম ওইটার মতো হচ্ছে ডিসপ্লে, তারপরে হচ্ছে টেবিল, বুঝছেন? আর এই হচ্ছে আর এই যে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্লেন এখন মানে রানিং হয়েছে। কিন্তু আমাদের প্লেন ছাড়ার কথা ছিল 5টা 20-এ, সরি 12টা 20-এ, এখন বাজে 12টা 25, 5 মিনিট লেট। এখনো তো আকাশে রানিং হইল, এখানে সিগন্যাল জাস্ট 5 মিনিট লেটে আমাদের বিমান চললো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথে মাঝখানে দেখা হবে যখন খাবার দাবার পর্ব হবে তখন। এরপরে নেক্সট দেখা হবে সোজা আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই যে দেখেন এখানে ওনারা নিজেরা মানে দেখাইতেছে যে ইউজার ম্যানুয়ালটা কীভাবে কী ব্যবহার করতে হবে, যদি ইমার্জেন্সি হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, সেগুলো কীভাবে ব্যবহার করতে। বাট যখন সৌদি থেকে আসছি ওইটাতে কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে, কারণ ওনারাও জানে যে আমরা অতটা শিক্ষিত না যে আমরা স্ক্রিনে দিয়ে দেখার পর ওটা বুঝে যাব। এই জিনিসগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। ওই যে ওই কোনারে আমাদের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ আছে, ওইটাকে আমি ইগনোর করি। যেখানে ওই বিমান বাংলাদেশ ছাড়া মানে যাবে না, চলাই যে সম্ভব না, সেখানে আমি যাবো। এছাড়া বিমান বাংলাদেশটা আমি আর কখনোই ব্যবহার করব। تم وضع سترة النجاة في إن شاء الله الحزام أبغى الموجودة أتعلم فوق شيء. رؤوسكم. في حالة طالع. الهبوط الاضطراري على ভিডিওটা الماء. এনজয় করি। شكرا لحسن انتباهكم.
বিশাল বড় এয়ারপোর্ট। তো ওই যে আগের মতোই আবার যখন কি জানি বলছিলাম ভুলে গেছি, যখন হঠাৎ দর্শন হইব তখন এই যে এয়ার চায়না সব ধরনের মানে শুধুমাত্র আমি ইতিহাদ ছাড়া বাকি সব মোটামুটি দেখছি। ইমারাত, তারপর হচ্ছে ইমারাতের দোতলায় যে বিমানটা ওটা দেখছি। ইতিহাদরা দেখার ইচ্ছা ছিল, সেটা দেখিনি। এই যে দেখেন এখানে একটা বিমান দেখা যাইতেছে ইমারাতের, একটা দুইটা ধরা কিন্তু দোতলা। এটা বোয়িং, এটার নামটা কি সঠিক খেয়াল নেই। আর আমাদেরটা হচ্ছে দেখেন বোয়িং 737 ম্যাক্স। এই যে এখন বিমানের ভিতরে স্প্রে করতেছি, স্প্রে করে বলছি যে যাদের সমস্যা হয় নাক মুখ বন্ধ করে রাখার জন্য। এই পাশে যতগুলো বিমান দেখা যাইতেছে যে ওইটা পর্যন্ত সবগুলো হচ্ছে দানব বলতে যে ডাবল ডেকার আর কি। আরেকটা জিনিস আমি এখানে দেখলাম যে এই যে বিমানগুলো পার্কিং করে, এই যে দেখেন এখানে হলুদ লাইট নিচে দেখা যাইতেছে, যে খুবই ছোট স্পষ্ট। এটা হচ্ছে K4। তো এরকম এ থেকে শুরু করে কত পর্যন্ত আছে জানি না, মানে কে যদি ধরে ওই যে দেখেন একদম ওই মাথা পর্যন্ত এয়ারপোর্ট দেখাই যায়। একটু অন্ধকার হয়েছে, এই হচ্ছে বিমানের ভিতরের পরিবেশ। কিছুক্ষণ নাইট ভিউ করে দেখে কোন জায়গায় রাত্র। এই যে আমাদের ঢাকাতে এখন বাজে 2টা 39, এখানে বাজে শুধু 12টা 39। আবার বেজিংয়ে 4টা 39, এখানে জাকার্তা 3টা 39। আবার এই যে এদিকে আবার দিন, ঠিক আছে। যাই হোক, রাতের বেলা তো আর কিছু দেখা নাই, অন্ধকার সব কিছু। তো রাতে যখন আমাদেরকে খাবার দেবে তখন আবার মিলবো। এছাড়া একদিন বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমাদের খাবার দাবার চলে আসছে। এই ফ্লাই দুবাইতে ডেজার্ট আইটেম খুব সম্পর্কে দেয় না, তো আমি চাইছিলাম খাসি সম্পর্কে আমাকে মুরগি দিছে, দেখি না খাসি দিছে। তবে একটা জিনিস কি, খাবার পরিমাণটা একেবারেই কম। আমার দুইটা হইলে আমার জন্য পারফেক্ট হইতো। তবে একটা দিছে, কিছু করার নাই, একটাই খাইতে হবো। যে ভাতের সাথে হয়তো যে কি পাতা টাতা দেওয়া আছে। তবে ওই যে এর আগের ফ্লাইটে যে খাবারটা খাইছিলাম ওইটা আর এটা স্বাদটা মানে অনেকটাই ব্যবধান। ভালো থাকলে হয়তো আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখাইতে পারতাম। খাবারগুলো একদম গরম, খাইতে ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করি, এরপর আবার আপনাদের সাথে দেখা করতেছি। আর এখন যে কোল্ড ড্রিঙ্কস আসতেছে, আর দেখি যেখানে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, তারপর খাওয়া দাওয়া শেষ করি। যে কোল্ড ড্রিঙ্কস হিসেবে মিরিন্ডা। আর এই মুহূর্তে আমরা আছি সাগরের উপরে আর কি, সেখানে নিচের কিছুই দেখা যাচ্ছে। সাগরের উপর এখন খাবার খাইতেছি। ঘাসের পরিমাণটা খুব সম্ভবত, হ্যাঁ, ইন্ডিয়ান ওশান। আর এই সমুদ্র এখন পার হওয়ার পর যে জায়গাটা আসবে সেটাই হবে করাচি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আজকে আপনাদেরকে করাচি দেখাবো সমুদ্রপৃষ্ঠ থেকে উপর থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে একদিন একদম
সেখানে গিয়ে ল্যান্ড করে আপনাদেরকে করাচি করে দেখা। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, তারপর ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। এই বিমানে যখন আপনারা ভ্রমণ করবেন তখন দেখবেন এই যে এই চিহ্নটা যখন চলে উঠবো না, তখন হচ্ছে কি যে সিট বেল্টটা, এই যে সিট বেল্ট লাগিয়ে ফেলবেন। এই যে সিট বেল্ট লাগানো, যখন আবার এই লাইটটা অফ হয়ে যাবে তখন আপনারা চাইলে সিট বেল্ট খুলে ফেলতে পারেন। আর এখন আমাদেরকে খুব সম্ভবত চা কফি এরকম কিছু দেওয়া হবে। দেখি যদি চা পাই ভালো, আদাওয়ালা চা বিমানের উপর মনে হয় না পাওয়া যাবে, তারপরে দেখি যদি পাই সেটা, না হলে কফিটা হচ্ছে ক্লান্তিটা একটু দূর করবে। জানি না ক্যামেরাতে স্পষ্ট আলোগুলো বোঝা যেতেছে কি না। এই যে দেখেন নিচে ছোটখাটো আলো দেখা যাইতেছে। এই জায়গাটা এখন জায়গা আছে সেটা খুব এটা পাকিস্তানের সম্ভবত করাচি, আহমেদাবাদ ওরকম কোনো একটা জায়গা হতে পারে। জাস্ট দেখা যেতেছে ওই আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। করাচি, হায়দ্রাবাদ, এখানে নিচে সব হচ্ছে বরফ। যদি দিনের আলো থাকতো তাহলে হয়তো স্পষ্ট কিছু দেখানো সম্ভব ছিল। ইনশাআল্লাহ আজকে দেখাইলাম উপর থেকে। এবার বলি কতটুকু উপর থেকে দেখাইছি মোটামুটি প্রায় 10,667 মিটার উপরে বর্তমান এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি। উপর থেকে দেখেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে একটু নিচ থেকে সরাসরি ভ্রমণ করবো, স্থান ঘুরিয়ে দেখা ইনশাআল্লাহ। খুব ইচ্ছা আছে যাওয়ার, এটা হচ্ছে আল্লাহ ভরসা। এই যে দেখেন সকাল হইতেছে, এই যে কি টকটক লাল হয়ে আছে। আর এই যে এটা সম্ভবত ইন্ডিয়ার কোনো একটা জায়গা, ইন্ডিয়ার উপরে আছি, জায়গায় আছে সেটা জানো। এদিকে কি যে সুন্দর লাগতেছে আমার কাছে, তার সাথে কফি। আমাদের সময় আছে হাতে 38 মিনিট। ইনশাআল্লাহ 38 মিনিট পর আমরা বাংলাদেশ। এই যে দেখেন এই বরাবর রক্তাক্ত লাল সূর্য উঠতেছে, যদিও ক্যামেরাতে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাস্তবে ভয়ঙ্কর সুন্দর। সুন্দরের তো একটা ভাষায় প্রকাশ করার মতো একটা শব্দ থাকে, ভয়ঙ্কর সুন্দর এটা ভাষায় প্রকাশ করার মতো আমরা কিন্তু অলমোস্ট বাংলাদেশের সীমানার ভিতরে আছি, যশোরের আশেপাশে। যশোর এই পাশ দিয়ে যতটা সম্ভব লাগতেছে, কতটা সম্ভব ক্যামেরায় বোঝানো possible। আর আমাদের দেখেন আছে মাত্র 20 মিনিট। ডিস্টেন্স টু ঢাকা 154 কিলোমিটার, আছে 9,160 কিলোমিটার উপরে। যদিও নামতেছে এগুলো লাগে না, এগুলো লাগে না। আমি কিন্তু আর বিমানের ভিতরে গিয়ে জানি
হয় সময় যতই বাড়াইতেছে নিচের যে দৃশ্য বাড়িঘর এগুলো আস্তে আস্তে এসে উঠতেছে ঢাকা শহরে নামতেছে এই দেখেন কিন্তু বোঝা যাইতেছে কিনা জানি না হয়তো সমস্যা ক্লিয়ার বোঝা যাইতেছে না এই যে ঢাকা শহর তো এখন আমরা বলতেই পারি ওয়েলকাম টু বাংলাদেশ আপনারা একদম নামার পর আপনাদেরকে স্বাগতম জানাবো সেই মরুভূমির দেশ ছেড়ে আসলাম এখন নিজের মাতৃভূমি সবুজ বাংলাদেশ যদিও আমার উপর দিকে উঠতেছে হয়তো ল্যান্ডিং এর হতে পারেনি অন্যরকম একটা অনুভূতি যেটা হয়তো আমি বইলেও ভাষায় প্রকাশ করতে পারতেছি যে আস্তে আস্তে বসে হচ্ছে ঢাকা শহর ইনশাআল্লাহ ল্যান্ড করতেছি ল্যান্ড করতেছি এখন ফাইনালি বলতে পারি ওয়েলকাম টু ঢাকা ওয়েলকাম টু বাংলাদেশ تعاملي مع طيران الإمارات. এটা জিনিস আপনাদেরকে জানাই Ladies and আচ্ছা যে gentlemen, please remain in your প্রত্যেক seat with দেশে your যখন seatbelt fastened until the aircraft has come to a ল্যান্ড করে complete stop and the seatbelt তখন signs have been switched off. সিট বেল্ট Take care যখন when বিমান opening the থামে overhead একদম lockers as জায়গায় items মধ্যে may গিয়ে have তখন moved সবাই during the সিট flight বেল্ট and could fall, বাট causing আমাদের injury. দেশের মানুষ করে Please কি ensure you have মানে all your আসতে belongings দেরি with you before leaving the বিমানটা ল্যান্ড aircraft. করতে দেরি You may now ওখানে use your mobile phone. নিচে লাগতে দেরি মানে সিট Remember বেল্ট that করার জন্য smoking is পাগল not হয়ে গেছে permitted তারপরে until you are in আমি a এখন designated নামার জন্য smoking area পাগল হয়ে inside যাই the terminal building. তো অপেক্ষা করে আসছি যেহেতু We hope that you enjoyed your এদিক flight সেদিক today, না and we এটা look সহ্য forward to seeing you করা again soon. Thank you for আমরা choosing যেরকম- Fly Dubai in partnership with Everest. যদিও দেখতে পাইতেছেন যে আজকের আকাশটা এখন পর্যন্ত কুয়াশা জানি না পরের দিন কীরকম থাকে বাট আজকে কুয়াশা কিন্তু ঢাকা একটা প্রবাসীর জন্য এর থেকে আনন্দের কিছু আর পেতে পারে না যে যে দেশে এসে ল্যান্ড করছে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। যে এই বছরে এই ছোট ছোট বিমানগুলো এগুলা মানে দেশের ভিতরে ফ্লাইট করে আর কি যেমন ঢাকা থেকে কক্স তারপরে ঢাকা থেকে রাজশাহী সিলেট মানে শহরের ভিতরে যে ফ্লাইটগুলো পরিচালিত হয় এগুলো এই ছোটোগুলোতে হয় আর যেগুলো দেশের বাইরে হয় ওই যে দেখেন 3 নম্বর 1 2 আর ওটা হচ্ছে বিশাল বড় ওরকম ফ্লাইটগুলোতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পৌঁছে গেলাম এখন যাচ্ছি বাইর হবো ইনশাল্লাহ বাইরে ব্যাগপত্র নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে যে
ব্যাগের জন্য, লাগেজের জন্য অপেক্ষা করতেছি। আমরা আসছি প্রাণের বাংলাদেশ। সেখানে ঝামেলা থাকবে না, কোনো ইয়ে থাকবে না, এটা তো হইতে পারে না। যে আলহামদুলিল্লাহ আসার পথে সৌদি, দুবাই 2 দেশে ইমিগ্রেশন ক্রস করলাম। মানে দেখলাম যে তারা আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করে, আর আমরা এখানে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনের যে পুলিশ, তাদের মানে কোনো আগ্রহই নেই। মানে তাদের এরকম একটা ভাব যেমন আসবে না ওইরকম আর কি। মানে আমাদেরকে, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, ওনাদের কোনো মানে কী বলুন, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর সৌদিতে আমি যখন এর আগের বার বাংলাদেশ থেকে গেছিলাম, তখন ইমিগ্রেশন ক্রস করতে করতে সৌদি ইমিগ্রেশন কিন্তু একদম সহজ। গেছি, জাস্ট সিল মারছে, বেরিয়ে গেছে। গিয়ে দেখি ব্যাগপত্র বের করে রাখছে। আর এখানে এখন পর্যন্ত ব্যাগই আসার কোনো নাম বন্ধ নাই। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। দেখ, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এসে বাংলাদেশ পৌঁছাইলাম এবং এই যে ব্যাগপত্র নিয়ে বাইর হয়ে গেলাম। এখন একটু অপেক্ষা করতেছি গাড়ি আসার জন্য। গাড়ি আসলে ইনশাল্লাহ চলে যাবো। এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আর লম্বা করতে চাই না। তো এখানে বেঁধে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।